হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব খুবই সেরা হরর মুভি, যেটা একটা ইন্দোনেশিয়ান হরর মুভি। এই মুভিটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আজকের মুভিটির নাম পামালি ডুসুন পচং, মানে মৃতদের গ্রাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভিটি। মুভির শুরুতে একটি লোককে দেখানো হয়, যে কিনা একটি লাশকে দাফন করার জন্য গর্ত খুঁড়ছিল। লাশটির চেহারায় অদ্ভুত চিহ্ন ছিল, দেখে মনে হচ্ছে লাশটির শরীর পচে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে ওই লোকটির পায়ের মধ্যেও ঠিক একই রকমের চিহ্ন ছিল, যেমনটা ওই লাশটির চেহারায় ছিল। দেখে মনে হচ্ছে লোকগুলো কোনো মহামারীতে আক্রান্ত হয়েছে। এরপর ওই লোকটি শীষ বাজাতে থাকে, আর এর সাথে আমরা আরও অনেক শীষ বাজানোর আওয়াজ শুনতে পাই। আমরা দেখতে পাই লোকটি একটি কবরস্থানে ছিল, যেখানে আরো হাজার হাজার লাশকে কবর দেওয়ার বাকি ছিল। এখন এখানে এমন কি হয়েছিল যে এখানে একসাথে এতগুলো লাশ পড়েছিল, আর ওই লাশগুলোকে কবরই বা দিতে হচ্ছিল কেন? মৃতদেহগুলো কি এমনি পচে গেছিল, বা কোনো মহামারী অথবা কোনো শয়তানি শক্তির বাস ছিল? এসবের ব্যাপারে আমরা সিনেমার আগে গিয়ে জানতে পারবো। এরপর আমরা তিনজন মেয়েকে দেখতে পাই, যারা কিনা পেশায় নার্স ছিল। তাদের নাম ছিল গেন্দিস, মিলা আর পুপুত। এই তিনজন মেয়ে ওই গ্রামের মানুষদের চিকিৎসা করার জন্য ওই গ্রামে যাচ্ছিল, যেই গ্রামটা আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। এখন এই তিনজন মেয়ে তাদের জিনিসপত্রগুলো ইউসুফ নামের একটি লোকের বোটে রাখছিল। তখনই তারা আরো দুজন ছেলেকে আসতে দেখে। গেন্দিস ছেলে দুটোর ব্যাপারে ইউসুফকে জিজ্ঞেস করলে সে বলে তারা দুজন আসলে কবর খোঁড়ার জন্য ওই গ্রামে যাচ্ছিল, যাদের নাম ছিল দাদেন ও সিসেফ। তারা সবাই বোটে বসে নদী পার করে। নদীর অপর প্রান্তে পৌঁছে ইউসুফ তাদের রাস্তা দেখিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় চলতে চলতে পুপুতের পা একটি গর্তে পড়ে যায়, আর এটা দেখে সিসেফ সেখানে কিছু সময় রেস্ট নিতে বলে। জায়গার কথা যদি বলা যায় তাহলে তাদের চারিদিকে বেশ ঘন জঙ্গল ছিল, আর এটাই এই মুভিটিকে আরো ভয়ের করে তুলেছিল। এখন সবাই হাঁটতে হাঁটতেই গ্রামে পৌঁছে যায়, আর এই গ্রামের অবস্থা খুবই খারাপ ছিল। গ্রামটিকে দেখে মনে হচ্ছিল সেখানে কেউই থাকে না। তখনই মিলা অনেক ঘরগুলোতে লাল রঙের ক্রস চিহ্ন দেখতে পায়, আর সে ইউসুফকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। ইউসুফ তাকে বলে এখন বাড়িটিতে আর কেউই বেঁচে নেই। এই গ্রামে এখন 17 জন লোক মহামারীতে আক্রান্ত রয়েছে, আর 52 জন লোক মারা গিয়েছে। ইউসুফ তাদের আক্রান্ত ব্যক্তিদের রুমে নিয়ে যায়, যেখানে গেন্দিস একজন ব্যক্তিকে ছুঁতে যায়। তখনই ইউসুফ তাদেরকে বলে আসলে এই রোগটি স্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে, তাই তারা যেন কোনো ব্যক্তিকে হাত না লাগায়। এইসব কিছু দেখে পুপুত মিলাকে বলে এখানে তো অনেক বেশি আক্রান্ত ব্যক্তি রয়েছে। এটা শুনে ইউসুফ বলে এখনো আরো অনেক বাকি আছে। এটা বলে ইউসুফ তাদের একটা রুমে নিয়ে যায়, যেটা কিনা মৃত লাশ দিয়ে ভর্তি ছিল। ইউসুফ তাদের বলে যে যেই লোকটি এই লাশগুলোকে দাফন করছিল তার নাম উজান। এখন সেও এই রোগে আক্রান্ত হয়েছে, আর তার খুবই খারাপ অবস্থা। মানে উজান হলো সেই লোকটি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখন ইউসুফ মেয়েগুলোর রুম দেখিয়ে দেয়, যেটা কিনা খুব একটা ভালো অবস্থায় ছিল না, আর ছেলেদের কবরস্থানের পাশে একটি ঘরে থাকতে দেয়, যেখানে ভালো করে নেটওয়ার্কও ছিল না। তারা দুজন ওই রুমের মধ্যে একটি বই খুঁজে পায়, যেখানে মৃত লাশগুলোকে কিভাবে কবর দেওয়া হয় সেই ব্যাপারে লেখা ছিল। ওই বইটির পিছনে একটি নোটও ছিল। অন্যদিকে পুপুত মিলার কাছে যায়, আর তাকে জিজ্ঞেস করে যে সে কি এমন রোগ আগে কখনো দেখেছিল, কারণ পুপুত এখানে খুবই ভয় পেয়েছিল। যেটা দেখে মিলা তাকে বোঝায় যে সে ট্রিটমেন্ট করার সময় যেন গ্লাভস পরে করে, আর আক্রান্ত ব্যক্তির থেকে একটু দূরে থাকলে সবকিছু ঠিক থাকবে। মানে তারা জানতোই না যে এই গ্রামের মানুষগুলো এতটা অসুস্থ ছিল। রাতে আমরা দেখতে পাই দাদান ও সিসেফ কবর খুঁড়ছিল। তখনই তারা শীষ বাজানোর আওয়াজ শুনতে পায়, যেটা আমরা মুভি প্রথমে শুনেছিলাম। সেই সময় একটি বাড়ির শেষ সদস্যেরও মৃত্যু হয়ে যায়। এটা জেনে একজন লোক ওই বাড়ির দরজায় ক্রস চিহ্ন দিতেই যাচ্ছিল। তখনই লোকটির মনে হয়েছিল বাড়িটির ভিতরে কেউ আছে,
লোকটি ঘরের ভেতরে গেলে সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু সেখানে কারো পায়ের চিহ্ন ছিল। দেখে মনে হয় যে সেখানে কেউ দাঁড়িয়ে ছিল। ওই পায়ের চিহ্নগুলো দেখে লোকটি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা পুপুতকে দেখতে পাই যে কিনা স্নান করছিল। তখনই সে কিছুর একটার আওয়াজ শুনতে পায়। সে বাইরে দেখতে গেলে সেখানে কেউই ছিল না। ঠিক ওই জায়গাতেই উজান এসে পুপুতের গলা চেপে ধরে আর কিছু বিড়বিড় করে বলতে থাকে। পুপুত নিজেকে বাঁচাতে উজানকে ধাক্কা দিয়ে দেয় আর উজান মাটিতে পড়ে যায়, যার ফলে তার মাথায় আঘাত লেগে সেখানেই মৃত্যু হয়। আর এটা ওই দিনের চতুর্থ মৃত্যু ছিল। এরপর আমরা ন্যাং নামের একটি মেয়েকে দেখতে পাই, যার মা খুবই অসুস্থ ছিল। তার মাও ওই মহামারীর শিকার হয়েছিল, যেটা কিনা পুরো গ্রামে ছড়িয়ে গেছিল। পরদিন সকালে ন্যাং গেন্দিসের কাছে গিয়ে তার মাকে দেখতে যাওয়ার জন্য বলে, কিন্তু গেন্দিস তার মাকে দেখার জন্য না করে দেয়, কারণ তার আরো অনেক লোকের চিকিৎসা করতে হবে, আর এজন্যই সে সেখানে যেতে ভয় পাচ্ছিল। তখনই সেখানে মিলা চলে আসে আর ন্যাংয়ের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সেখানে তখনই আরো একটি লোকের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সেখানে ঔষধ শেষ হওয়ার কারণে তারা লোকটির চিকিৎসা করতে পারে না। এখন ঔষধের জন্য গেন্দি সিসেফকে ইউসুফকে ফোন করতে বলে, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকার কারণে ইউসুফের সাথে তারা যোগাযোগ করতে পারে না। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই সন্ধেবেলা মিলা ন্যাংয়ের সাথে তার বাড়িতে যাচ্ছিল। রাস্তায় মিলাকে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, এজন্য ন্যাং তার এক ফ্রেন্ডের বাড়িতে মিলাকে নিয়ে যায়, যার বাড়ির সকল সদস্য মারা গিয়েছিল। যখন মিলা ওয়াশরুমের ভেতরে যায় তখন ন্যাং তার ফ্রেন্ডকে দেখতে পায় আর ন্যাং খুবই ভয় পেয়ে যায়। তখনই সেখানে মিলা চলে আসে আর তখনই আচমকা একটা মৃত ব্যক্তি তাদের উপর হামলা করে দেয়। তারা দুজন সেই বাড়িটি থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই দাদানো সিসেফকে। সিসেফ নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে পৌঁছে যায় কবরস্থানে থাকা একটা কুয়োর কাছে। তারা দুজনেও সেখানে মৃত ব্যক্তিদের দেখতে পায়, যেটা দেখে তারা দুজন ভয় পেয়ে আবারও ফিরে আসে। সবাই ফিরে এসে একে অপরকে এই ব্যাপারে বলতে থাকে যে তাদের সাথে কি হয়েছিল। তখনই গেন্দিস তাদের জিজ্ঞেস করে যে তারা কি লাশ কবর দেওয়ার আগে লাশগুলোর কাপড় হালকা করেছিল। তারা দুজন বলে তারা সবার আগে সেটাই করে। গেন্দিস তাদের বলে উজান মারা যাওয়ার আগে কবর কথাটা বলেছিল, মানে এখন তাদের যত তাড়াতাড়ি সম্ভব লাশগুলোকে কবর দিতে হবে। এদিকে মিলা ন্যাংয়ের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু এখনো সেই মৃত লাশ তাদেরকে ভয় দেখিয়ে যাচ্ছিল। কিন্তু এই মৃত ব্যক্তিরা আসলে চাচ্ছিলটা কি? এখন মিলা ন্যাংয়ের মাকে ঔষধ দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই ন্যাং সিটি বাজানো শুরু করে দেয়। মিলা জিজ্ঞেস করলে ন্যাং তাকে জানায় এটা তাদের পূর্বপুরুষদের সম্মান করার জন্য করা হয়, আর এটা ন্যাংয়ের বাবা তাকে বলেছিল। তখনই মিলা তাকে জিজ্ঞেস করে যে তাদের ঘরে ছাতা খোলা আছে নাকি নেই, কারণ এটাও এভিল স্পিরিট থেকে বাঁচায়। আর ছাতার কথায় মিলার মনে পড়ে যায় পুপুত তো ওই ছাতাকে বন্ধ করে রেখেছিল। অন্যদিকে সবাই পুপুতকে সেখানে রেখে মিলাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ মিলা অনেকক্ষণ ধরে বাইরে ছিল। পুপুত সেখানে একাই ছিল আর ওই লাশের ঘর থেকে একটানা আওয়াজ আসছিল। এখন সে ওই আওয়াজের পিছা করতে করতে ওই লাশের রুমে চলে যায় দেখার জন্য। পুপুত রুমে যেতেই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর সব লাশগুলো জীবিত হয়ে যায়। এটা দেখে পুপুত ভয় পেয়ে পালাতে থাকে, কিন্তু ওই মৃত লাশগুলো তাকে আবারও টেনে ওই রুমে নিয়ে যেতে শুরু করে। তখনই ঠিক সেই সময় পুপুতের মুখের নিচের অংশ ভেঙে গিয়ে দরজার বাইরে থেকে যায়, যেটা খুবই বেদনাদায়ক সিন ছিল। এদিকে আমরা দেখি যে মিলা ফিরে আসছিল আর সেও ওই মৃত লাশগুলোকে জীবিত দেখতে পায় সব জায়গায়। মিলা যত এগিয়ে যাচ্ছিল সে ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছিল, মানে সে আসলে একটা গোলক ধাঁধায় আটকে পড়েছে। এখন হঠাৎই অনেকগুলো মৃত লাশ একসাথে তাকে ঘিরে ফেলে। এটা দেখে ভয়ে সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তার জ্ঞান ফিরতেই সে দেখে সে সিসেফের সাথে রয়েছে। তারা মিলাকে বাঁশবাগানে অজ্ঞান অবস্থায় পেয়েছে। মিলা তাকে বলে যে সে জঙ্গলে অনেকগুলো মৃত লাশকে দেখেছে যারা কিনা জীবিত ছিল। এখন সিসেফও তাকে বলে সেও ওই জীবিত লাশগুলোকে দেখেছিল।
ঠিক তখনই গেন্দিস জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা শুনে মিলা আর সিসেব গিয়ে দেখতে পায় পুপুত মারা গিয়েছে। পুপুত খুব খারাপভাবে মারা গিয়েছিল। পরদিন সকালে গেন্দিস ইউসুফকে ফোন করে তাদের আজই নিয়ে যেতে বলে, কিন্তু মিলা পুপুতের লাশকে এমন অবস্থায় ছেড়ে যেতে চায় না। এইসব নিয়ে মিলা আর গেন্দিসের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তারা দুজন দুজনকে পুপুতের মৃত্যুর জন্য দায়ী করে। তখনই সেখানে দাদন এসে তাদের বলে ইউসুফ তাদের নিতে চলে এসেছে। এটা শুনে গেন্দিস তাদের তিনজনকে ছেড়ে একাই চলে যায়। অন্য সিনে আমরা দেখতে পাই যে ন্যাংয়ের মাকেও ওই জীবিত লাশগুলো খুব খারাপভাবে মেরে ফেলেছে। রাতে দাদান জানতে পারে যে ওই রোগে সেও আক্রান্ত হয়ে গেছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সে জানতো এই রোগে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হতে থাকে। দরজা খুলতে সে দেখতে পায় বাইরে অন্ধকারে বসে সিসেব নিজের জুতো ঠিক করছে। তাই দাদান তার সামনে থাকা বাতিটি জ্বালিয়ে দেয়। আগুন জ্বালাতেই সে পিছনে ফিরে দেখতে পায় সেখানে সিসেব নেই, আর সে ভয় পেয়ে ঘরে চলে যায়। ঘরে আসতেই সেখানে কাঁথা মুড়ি দিয়ে কেউ একজন শুয়েছিল। কাপড় সরাতেই সে দেখতে পায় এটা তো সে নিজের এমন মৃত রূপ দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, এবং তখনই সে দৌড়ে চলে আসে সিসেব ও মিলার কাছে। সে মিলা আর সিসেবকে সব কথাগুলো বলে, আর এটাও বলে যে তাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া দরকার, কারণ সে চায় না এই রোগে তারাও আক্রান্ত হয়ে যায়। তখনই সেখানে ন্যাং চলে আসে। এত রাতে ন্যাংকে সেখানে দেখে মিলা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ন্যাং কাঁদতে কাঁদতে তাকে বলে তার মা মারা গিয়েছে। দাদান ও সিসেব তার মাকে দাফন করতে যায়, যেটা কিনা ন্যাংয়ের বাবার কবরের সাথেই কবর দিতে লাগবে, কারণ মৃত্যুর আগে ন্যাংয়ের মায়ের এটাই ইচ্ছে ছিল যে তার মৃত্যুর পর যেন ন্যাংয়ের বাবার কবরের উপরেই তাকে কবর দেওয়া হয়। ন্যাংয়ের মাকে কবর দেওয়ার পর মিলা আর ন্যাং বাকি গ্রামের লোকগুলোকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু তারা দেখে যে গ্রামের সব লোক মারা গিয়েছে। এদিকে দাদান নেটওয়ার্কের খোঁজে আবারও ওই কুয়োর কাছে চলে যায় আর ইউসুফের সাথে ফোনে কথা বলে। ইউসুফ তাকে বলে যে ওয়েদার খারাপ হওয়ার কারণে সে সকালে তাদের নিতে আসবে। কথা বলতে বলতে দাদানের ফোন কুয়োতে পড়ে যায়, আর হঠাৎই একটি মৃত লাশ এসে দাদানকে কুয়োর মধ্যে টেনে নিয়ে যায়। এরপর আমরা গেন্দিসকে দেখতে পাই। সে জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছিল। তখনই সেখানে সে পুপুতের আত্মাকে দেখতে পায়, যাকে দেখে গেন্দিস খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে সিসেব লাশগুলোকে কবর দিচ্ছিল। তখনই সে দেখতে পায় কবরের ফলকটা লাশের পায়ের দিকে লাগানো ছিল। এটা দেখে সে মিলা আর ন্যাংকে এই কথাটা জানায়, আর তখনই ন্যাং সেখান থেকে উধাও হয়ে যায়, কারণ ন্যাং তার মা বাবাকে দেখতে পায় আর সে তাদের পিছনে পিছনে চলে যায়। মুভির আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো গেন্দিস তো ইউসুফের সাথে চলে গেছিল, কিন্তু ইউসুফ তো ফোনে বলেছিল সে তাদের নিতে সকালে আসবে। এখন এখানে গেন্দিস গেল কার সাথে? এদিকে মিলা ন্যাংকে খুঁজতে খুঁজতে কুয়োতে দাদানের লাশ দেখতে পায়, আর এদিকে সিসেব ন্যাংয়ের আওয়াজ শুনতে পায়। সিসেব ন্যাংকে খুঁজতে গিয়ে দেখে মৃত লাশগুলো ন্যাংকে ভয় দেখাচ্ছিল। সিসেব ন্যাংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর মিলার সাথে দেখা হয়। মিলা সিসেবকে বলে যে দাদান মারা গিয়েছে। তখনই তারা গ্রামের মধ্যে মৃত লাশগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা অন্য কিছু না, সেগুলো পচং ছিল, যেটা দেখে সবাই দৌড়ে পালাতে থাকে। তখনই সিসেবকে পচং একটি গর্তে টেনে নিয়ে যায়। মিলা আর ন্যাং তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক ওই সময়ই সিসেবের ওই বইটার কথা মনে পড়ে যায়, যেটা সে রুমের ভেতরে পেয়েছিল, আর তাড়াহুড়োতে তার হাত থেকে সেটা পড়ে গেছিল। সিসেব ওই বইটার পেছনের মন্ত্রগুলোকে পড়তে বলে। ন্যাং যখনই ওই মন্ত্রগুলোকে পড়া শুরু করে, তখনই সব পচংগুলো ধুলো হয়ে উধাও হয়ে যায়। পরদিন সকালে ইউসুফ তাদেরকে নিতে আসে। সিসেব ন্যাংকে তার সাথে থাকার জন্য বলে। তখনই মিলার নজর বোটের মধ্যে লেখা একটা লাইনে পড়ে যায়, যেখানে লেখা ছিল সব জায়গারই নিজের একটা নিয়ম আছে। এর পরের দৃশ্যে আমরা দেখি ওই গ্রামে কিছু লোক আবারও আসে, এটা দেখার জন্য যে ওই গ্রামে কোনো মানুষ বেঁচে আছে নাকি নেই, কিন্তু তারা শুধু গেন্দিসকেই খুঁজে পায়, যে কিনা পাগল হয়ে গেছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
এখন কথা হচ্ছে ওই গ্রামের সমস্ত মৃত ব্যক্তি কেন জীবিত হয়ে উঠেছিল। তো এখানে আপনারা নোটিশ করেছিলেন যে মুভির শেষে 3 জন নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরোতে পেরেছিল। তো বন্ধুরা, এই মুভি থেকে আমরা জানতে পারি যে সব জায়গারই নিজস্ব কিছু নিয়ম থাকে। এই গ্রামের দাদান, সিসেব, মিলা, পুপুত আর গেন্দিস বাইরে থেকে এসেছিল। এই জন্য তারা এই গ্রামের নিয়মগুলো মানে না, সেটা পালনও করে না। যেমন পুপুত মেলানো ছাতাকে বন্ধ করে দিয়েছিল, যখন কি সেখানে মানা হতো ছাতাকে খুলে রাখলে পচং পিছনে আসে না। সিসেব আর দাদানের মৃত ব্যক্তিদের কবরের ফলকটি পায়ের বদলে মাথার সামনে দিয়ে দেওয়া আর সেখানকার মানুষদের লাশগুলোকে কিভাবে কবর দেওয়া হয় এই ব্যাপারে না পড়া, তাদের এই ভুলের জন্য পচংগুলো কবর থেকে জেগে উঠেছিল। মুভির শুরুতে উজান তাদের এখানকার রুলসগুলোকে ভালোভাবে পড়তে বলেছিল আর মৃত ব্যক্তিদের সঠিকভাবে কবর দিতে বলেছিল, না হলে তারা বাঁচতে পারবে না। তারা যদি উজানের কথাগুলো মেনে নিত, ঠিক করে রুলসগুলো পড়তো, জানতো, তাহলে তারা জানতে পারতো যে তাদের কি করা উচিত ছিল। তাদের এই গাফিলতির জন্য তাদের এইসব বিপদের হাতে পড়তে হয়েছিল। আর গেন্দি সিসেবদের একটা কথা জিজ্ঞেস করেছিল যে মৃতদের কবর দেওয়ার আগে তাদের কাপড়কে ঢিলা করেছিল কিনা, কিন্তু এখানে সিসেব আর দাদন দুজনেই মিথ্যা বলেছিল যে তারা এটা করেছিল, কারণ তারা রুলস বুকই পড়েনি। তারা মুভির শেষে বইয়ে লেখা যে মন্ত্র পড়েছিল সেটা শুনেই পচং তাদের থেকে দূর হয়েছিল, যেটা মৃত ব্যক্তিদের কবর দেওয়ার সময় বলতে লাগতো। কিন্তু তারা দুজন বইটি পড়েনি আর ওই মন্ত্রটিও তারা বলেনি কবর দেওয়ার সময়। তো বন্ধুরা, এটা ছিল ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভি। আশা করছি আপনারা মুভির পুরো ঘটনা বুঝতে পেরেছেন। তো মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে, সবাই ভালো থাকবেন।